আসসালামু আলাইকুম। অবিরাম বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আসিফুর রহমান সাগর। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। ডিসেম্বর অথবা আগামী বছরের মধ্যবর্তী সময়ে জাতীয় নির্বাচন, ব্রিটিশ এমপি রূপা হককে জানালেন প্রধান উপদেষ্টা। অবাধ ও সুষ্ঠু ভোটের আশ্বাস। জুলাই বিপ্লব ঘোষণাপত্র নিয়ে দেশব্যাপী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও নাগরিক কমিটির জনসংযোগ, সরকারকে কার্যকর পদক্ষেপ নেয়ার তাগিদ। সংবাদে এছাড়াও থাকছে চট্টগ্রামের তৃতীয়বারের মতো মাসব্যাপী ফুল উৎসব শুরু। নান্দনিক ফ্লাওয়ার পার্কে আসছেন প্রকৃতিপ্রেমীরা। ফুলে ফুলে ঢলে ঢলে বহে কিবা মৃদুবা। নার্সারিতে গেলেও তো কয়েকটা প্রজাতি দেখা যায়, আর এখানে একসাথে 1 লক্ষের বেশি ফুল বলা হচ্ছে এবং এত রঙিন। মৃদুবা। এবারে বিস্তারিত। আগামী নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টা বাসভবন যমুনায় ডক্টর ইউনূসের সাথে ব্রিটিশ এমপি রূপা হকের সাক্ষাতের সময় তিনি এ কথা জানান। এ সময় রূপা হক অন্তর্বর্তী সরকারের মেয়াদকাল, পরবর্তী নির্বাচনের সম্ভাব্য সময় ও সরকারের বিভিন্ন সংস্কারের বিষয়ে জানতে চান। এবছরের ডিসেম্বর বা আগামী বছরের মধ্যবর্তী সময়ে নির্বাচনের কথা উল্লেখ করে ডক্টর ইউনূস বলেন, মূলত জনগণ কতটা সংস্কার চায় এর উপর নির্ভর করবে নির্বাচনের সময়। তিনি বলেন, গত 3টি নির্বাচনে ভোট দিতে পারেনি দেশের জনগণ, মানুষের বাক স্বাধীনতাও কেড়ে নিয়েছিল আওয়ামী লীগ। সাক্ষাৎকারে নতুন বাংলাদেশ দেখে উৎসাহিত হবার কথা জানান বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ এই এমপি। জুলাই বিপ্লবে ঘোষণাপত্র তৈরিতে অন্তর্বর্তী সরকার দৃশ্যমান কোনো পদক্ষেপ নেয়নি অভিযোগ করে অবিলম্বে ঘোষণাপত্র প্রকাশের তাগিদ দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। এ সময় জুলাই বিপ্লব পরবর্তী করণীয় সম্পর্কে মানুষের প্রত্যাশা জানতে আগামী 6 থেকে 11 জানুয়ারি পর্যন্ত দেশব্যাপী জনসংযোগ কর্মসূচির ডাক দিয়েছে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। ঐশী গোস্বামী প্রমার রিপোর্ট। জনগণের প্রত্যাশা পূরণে দেশব্যাপী জনসংযোগ কর্মসূচির ডাক দিয়েছে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এ উপলক্ষে রাজধানীর বাংলা মোটরে কেন্দ্রীয় কার্যালয়ে যৌথভাবে সংবাদ সম্মেলনের আয়োজন করে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এতে আগামী 15 জানুয়ারির মধ্যে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র প্রকাশের দাবি জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। গণঅভ্যুত্থানের সাথে জড়িত সকল অংশীজনের মতামত নিয়ে এই ঘোষণাপত্র তৈরি করা একটি জটিল ও গুরুত্বপূর্ণ বিষয়, কিন্তু আমরা বিস্ময়ের সাথে লক্ষ্য করেছি 4 দিনে সরকার এখনো পর্যন্ত দৃশ্যমান কোনো পদক্ষেপ নেয়নি। এই জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়ে সরকার যেন তৎপর হয়, সেজন্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে আহ্বান জানাচ্ছি। এই সময় নির্দিষ্ট সময়ের মধ্যে ঘোষণাপত্র প্রকাশ না করলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারি। যে ঘোষণাপত্রের মধ্য দিয়ে বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারিত হবে, সেই বিষয়ে বাংলাদেশের সকল নারী পক্ষ, কল কারখানা শ্রমিক সকলকে একসাথে সজাগ থাকার আহ্বান জানাচ্ছি এবং বিভিন্ন রাজনৈতিক দল যারা রয়েছেন তাদেরকেও আমরা আহ্বান জানাচ্ছি, জনগণের প্রয়োজনে যেভাবে আপনারা 5 তারিখে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে ঝাঁপিয়ে পড়েছিলেন, রাজপথে শহীদ হয়েছেন, আগামীতে বাংলাদেশে যে কোনো প্রয়োজনে আপনাদেরকে ঐক্যের জায়গাটা থেকে ত্যাগ তিতিক্ষার আপনাকে দেওয়ার জন্য, জনগণের কাছে দায়বদ্ধ হওয়ার জন্য আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্ল্যাটফর্ম থেকে আপনাদের আহ্বান জানাচ্ছি। মুক্তিযুদ্ধের পরেও দেশের মানুষ তার প্রাপ্য অধিকার পায়নি, তাই প্রত্যেক শ্রেণী পেশার মানুষের অধিকার রক্ষার্থে জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্র বাস্তবায়ন জরুরি বলেও জানান তারা। ঐশী গোস্বামী প্রমা, এটিএন বাংলা, ঢাকা। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে ভারত এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো চিঠি দেয়নি বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। রাজধানীর পূর্বাঞ্চলে ঢাকাস্থ নরসিংদীর বেলাবো থানা সমিতির বার্ষিক সাধারণ সভা ও মিলন মেলায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা জানান। উপদেষ্টা বলেন, একটি বিশেষ পরিস্থিতিতে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নিয়েছে। এখন মানুষ স্বাধীনভাবে মত প্রকাশ করতে পারছে, ভয়ভীতি ছাড়াই সরকারের সমালোচনা করতে পারছে। এটা বর্তমান সরকারের বড় অর্জন। আগামীতে যারা ক্ষমতায় আসবে তাদের মানুষের মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিতের তাগিদ দেন পররাষ্ট্র উপদেষ্টা। ব্যাপারটা হলো যে আমরা যা কিছু বক্তব্য আসুক না আমরা সেটা দেখছি এবং সেটার প্রেক্ষিতে আমাদের অবস্থান আমরা ঠিক করে নেব। এটা আনুষ্ঠানিক কোনো বক্তব্য না, আনুষ্ঠানিকভাবে আপনাদের কোনো ধরনের আহ্বান পাই নাই শেখ হাসিনাকে ফেরানোর জন্য? আমরা এখন পর্যন্ত আমি কোনো চিঠি পাইনি, এটা জাস্ট পত্রপত্রিকাতে যেটুকু দেখেছি সেটুকুই।
নওগাঁয় আশঙ্কাজনক হারে বাড়ছে সড়ক দুর্ঘটনা। গত এক বছরে অন্তত ৬৫ জন নিহত হয়েছে। দুর্ঘটনার কারণ হিসেবে যানবাহনের বেপরোয়া গতি, অদক্ষ চালক আর ওভারটেকিং প্রবণতাকেই দায়ী করা হচ্ছে। তবে মূল অভিযোগ যাদের বিরুদ্ধে, তারা দায় চাপাচ্ছেন একে অপরকে। নওগাঁ প্রতিনিধি রায়হান আলমের তথ্যচিত্রে আরো জানাচ্ছেন জাহিদুল আলম। পরিসংখ্যান বলছে গত এক মাসেই নওগাঁয় সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন ১৪ জন, আর গত এক বছরে মৃত্যুর মিছিলে যুক্ত হয়েছে অন্তত ৬৫ জন, আহত শতাধিক। সড়কে আইন না মেনে যানবাহনের বেপরোয়া গতি, অদক্ষ চালক এবং ওভারটেক করার প্রবণতায় আশঙ্কাজনক হারে বাড়ছে সড়ক দুর্ঘটনা। এছাড়াও মহাসড়কে ফিটনেসবিহীন বাস, ট্রাক ও নসিমন করিমন কিংবা ইটভাটা, ট্রাক্টর ও পাওয়ার টিলারের মতো অবৈধ যান চলাচল দুর্ঘটনার অন্যতম কারণ হয়ে দাঁড়িয়েছে। রয়েছে ট্রাফিক ব্যবস্থার অব্যবস্থাপনাও। ফিটনেসবিহীন গাড়ি, চালক, দক্ষ চালকের অভাব, প্রশিক্ষণপ্রাপ্ত চালক নেই। একেবারে অসম একটা প্রতিযোগিতা, এটা তাদের আইন করে বন্ধ করে দেওয়া উচিত। অবাধে তারা যে লং রুটে বা বড় রাস্তায় মহাসড়কে চলাফেরা করতেছে, এগুলা টোটালি ভাবে নিয়ন্ত্রণ করতে হবে। এসব যানবাহনের চালকরা দুর্ঘটনার দায় চাপাচ্ছেন একে অপরের উপর। হলো ব্যাটারি চালিত গাড়ি, নসিমন, করিমন, তারপরে হ্যারো, এই সমস্ত গাড়ি রোডে ওঠার কারণে দুর্ঘটনার কারণ। বাজেট ড্রাইভার আছে, জেলা বাজেট সুপারভাইজার আছে, কন্ডাক্টর আছে, এগুলোর কারণে বেশিরভাগ রোডে দুর্ঘটনা ঘটে। বড় গাড়িগুলা এত স্পিডে চলে, গতি সরকার নিয়ন্ত্রণ করে দিচ্ছে যে গতি অতিক্রম করলে সমস্যা আছে, তারপরেও তারা আমাদের প্রতি আক্রোশ হয়ে থাকে। দুর্ঘটনা রোধে লাইসেন্সবিহীন চালক ও অনিবন্ধিত যানবাহন চলাচল বন্ধে অভিযানের পাশাপাশি জনগণকে সচেতন হওয়ার পরামর্শ এই পুলিশ কর্মকর্তার। ড্রাইভারদের এবং হেল্পারদের ড্রাইভিং লাইসেন্স, গাড়ির কাগজপত্র যথাযথ আছে কিনা, যেটার কারণে অধিকাংশ অ্যাক্সিডেন্ট হয়ে থাকে, ওই বিষয়গুলো আমরা তদারকির নিমিত্তে নিয়মিত চেকপোস্ট করে থাকি। সড়কে শৃঙ্খলা ফিরিয়ে এনে দুর্ঘটনা প্রতিরোধে সম্মিলিত উদ্যোগ নেওয়া হলে দুর্ঘটনা কমবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। উন্নত জীবন গড়তে বিদেশে যাওয়ার স্বপ্ন কেড়ে নিল মাদারীপুরের আসাদ মাতুব্বরের জীবন। দালালদের খপ্পরে পড়ে দফায় দফায় ৪২ লাখ টাকা দিয়েও মুক্তি মেলেনি তার। মানব পাচার চক্রের সীমাহীন অত্যাচারে মৃত্যু হয় বন্দিশালায়। পরিবারের দাবি, আরও টাকার দাবিতে নির্যাতনে মৃত্যু হয়েছে আসাদের। দালালদের বিচার সহ আসাদের মরদের দেশে ফেরত আনার আকুতি জানিয়েছেন স্বজনরা। মাদারীপুর থেকে SR শফিক স্বপনের রিপোর্ট, জানাচ্ছেন তামান্না জেনিফার। মাদারীপুর ডাসার উপজেলার পশ্চিম কমলাপুর এলাকার বাসিন্দা আসাদ মাতুব্বর ২ বছর আগে উন্নত জীবনের আশায় মা, স্ত্রী ও ২ ছেলেকে রেখে পাড়ি জমান বিদেশে। স্থানীয় দালাল রুবেল খানের মাধ্যমে ১৭ লাখ টাকা দিয়ে লিবিয়া হয়ে ইতালি যাওয়ার চুক্তি হয় তার। তবে লিবিয়াতে পৌঁছানোর পর টাকার জন্য দালাল চক্র একটি বন্দিশালায় আটকে রেখে শারীরিক নির্যাতন চালাতে থাকে। নির্যাতন করে দফায় দফায় আদায় করে ৪২ লক্ষ টাকা। এর কিছুদিন পর লিবিয়া থেকে দালালরা জানায় আসাদ মারা গেছে। কত কর পর ৩টার কালাওয়ারা ফোন দিছে, কয় কি স্টক করিয়া মরিয়া গেছে। ৪২ লক্ষ টাকা দিছি, সে আমার আব্বুকে মারধর করে আমাদের কাছ থেকে টাকাগুলো নিছে। আমার ভাই সুস্থ মানুষ, সারাদিন কথা বললো, সারা রাত কথা বললো, আজকাল এই রাত্রে আমার গেম দেবে, বাকি টাকা বৃহস্পতিবার দিতে হইবে, এই ধরনের কথাবার্তা বলার পর আমার ভাই কিভাবে মরলো। আমি খালি দাবি করি আমার বাবার লাশটা আল্লাহ যদি নিয়ে থাকে, আমার কোনো কৈফত নাই। উপার্জনক্ষম ছেলেকে হারিয়ে দিশেহারা তার পরিবার। আসাদের মতো আর কেউ যেন দালালের খপ্পরে পড়ে সর্বশান্ত না হন, তা প্রতিরোধের আশ্বাস দিলেন জেলা প্রশাসক। আমরা আসলে জেলা প্রশাসনের, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সরকারের যে বিভিন্ন কর্মসূচি আছে, বিশেষ করে অ্যাওয়ারনেস বিল্ডিং যে কর্মসূচিগুলো আছে, সেখানে আমরা মাদারীপুরের বাসিন্দাদেরকে বোঝানোর চেষ্টা করছি যে অবৈধ পথে যদি বিদেশে যাওয়ার চেষ্টা করা হয়, এতে আর্থিক ক্ষতি থেকে শুরু করে জীবন মানেরও রিস্ক রয়েছে। ঘটনার সুষ্ঠু তদন্ত করে দালাল চক্রের দৃষ্টান্তমূলক বিচার ও আসাদের মরদেহ ফেরত চান পরিবার। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। চট্টগ্রামে তৃতীয়বারের মতো শুরু হয়েছে মাসব্যাপী ফুল উৎসব। জেলা প্রশাসনের আয়োজনে বন্দর লিংক রোডের বিশাল এলাকা জুড়ে গড়ে তোলা হয়েছে নান্দনিক ফ্লাওয়ার পার্ক। সেখানেই আয়োজন করা হয়েছে ফুল উৎসবের।
নানা প্রজাতির ফুলের টানে আসছেন প্রকৃতিপ্রেমীরা। চট্টগ্রাম থেকে আরো জানাচ্ছেন সৈয়দ তামিম মাহমুদ। ফুলে ফুলে ঢলে ঢলে বহে কিবা মৃদুবাই। গানে গানে এভাবেই মনের ভাব প্রকাশ করছেন ফুলের রাজ্যে বেড়াতে আসা দর্শনার্থীরা। শুধু তাই নয়, কেউ কেউ ছবি তুলছেন ফুলের টানে দল বেঁধে আসছে মানুষ। ছবিতে যেমন দেখি, সামনাসামনি দেখার মধ্যে অনুভূতিটা অন্যরকম। যেহেতু অনেক প্রজাতির ফুল আসছে, অনেক বৈচিত্র্য, তো জিনিসটা খুবই সুন্দর। এখানে তো শুধু বাংলাদেশের ফুল নয়, বিভিন্ন দেশের ফুল এখানে আনা হয়েছে, তো ওগুলো সম্পর্কেও জানার ইচ্ছে জাগে। নানা বর্ণের ফুলের মোহনীয় রূপে চোখ ফেরানোই দায়। শীতের বাহারি ফুলের রং আর সৌরভে মাতোয়ারা উৎসব চত্বর। এইসব নতুন ফুলের সাথে পরিচিত হতে পেরেও খুশি দর্শনার্থীরা। নার্সারিতে গেলেও তো কয়েকটা প্রজাতি দেখা যায়, আর এখানে একসাথে 1 লক্ষের বেশি ফুল বলা হচ্ছে এবং এত রঙিন। এই ফুল উৎসবের আয়োজন দেখে অসংখ্য ধন্যবাদ জানাই এবং এখানে আসতে পেরে আসলে আমার খুব ভালো লাগছে। আগামী প্রজন্মকে ফুলের সাথে পরিচিত করতেই এই উদ্যোগ জানালেন আয়োজকরা। আমরা 10,000 গাছ লাগিয়েছি এবং গাছের নাম দিয়েছি প্রত্যেকটা গাছের সঙ্গে, যাতে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম, আগামী প্রজন্ম এখন কিন্তু ভার্চুয়ালি কানেক্টেড থাকে। আপনারা দেখেন তো তাদের যাওয়ার জায়গা নেই, কিন্তু সো এইখানে যাতে তারা আসতে পারে, তারা প্রকৃতির সাথে পরিচিত হতে পারে। চট্টগ্রামের এই সুন্দর যে স্থাপনা, এটাকে সারপাস করে আরো ভালো করুক, চেষ্টা করুক। আমরা এই শুদ্ধ প্রতিযোগিতা, শুভ প্রতিযোগিতা আমরা অবশ্যই উৎসাহিত করব। দেশি বিদেশি 136 প্রজাতির প্রায় লক্ষাধিক ফুল স্থান পেয়েছে ফুল মেলায়। এছাড়াও থাকছে মাল্টিকালচারাল ফেস্টিভ্যাল, সাংস্কৃতিক অনুষ্ঠান, পিঠাপুলির উৎসব ও চিত্র প্রদর্শনী। সৈয়দ তামিম মাহমুদ, এটিএন বাংলা, চট্টগ্রাম। এবারে জানিয়ে দেবো পার্টেক্স খেলার খবর। সিডনিতে পঞ্চম টেস্টে ভারতকে 6 উইকেটে হারিয়ে 3-1 সিরিজ জিতেছে অস্ট্রেলিয়া। 6 উইকেটে 141 রান নিয়ে ম্যাচের তৃতীয় দিন খেলতে নামে সফরকারীরা, কিন্তু দলের লিড বাড়াতে পারেনি তারা। মাত্র 16 রান তুলে শেষ 4 উইকেট হারায় তারা। তাতে দ্বিতীয় ইনিংসে 157 রানে অল আউট হয় ভারত। 6 উইকেট নেন স্কট বোলার। অস্ট্রেলিয়ার সামনে লক্ষ্য দাঁড়ায় 162 রান, জবাবে 4 উইকেট হারিয়ে জয় তুলে নেয় ওজিল। 41 রান করেন উসমান খাজা। এছাড়াও 39 রানে অপরাজিত থাকেন ওয়েবস্টার। 32 উইকেট নিয়ে সিরিজ সেরা হন জসপ্রীত বুমরা। বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এ আগামীকাল সিলেট স্ট্রাইকার্স আবারও রংপুর রাইডার্সের মুখোমুখি হবে। এই ম্যাচ দিয়ে মাঠে গড়াবে বিপিএল এর সিলেট পর্ব। ঢাকা পর্বে 8 ম্যাচ শেষে সিলেটে 6 থেকে 13 জানুয়ারি পর্যন্ত 12টি খেলা হবে। দলগুলো ইতিমধ্যেই সিলেটে পৌঁছেছে। ঢাকার মতোই সিলেট পর্বে প্রতিদিন 2টি করে ম্যাচ হবে। প্রথম ম্যাচে সিলেট স্ট্রাইকার্সের প্রতিপক্ষ রংপুর রাইডার্স। দলগুলো নিজেদের ঝালিয়ে নিচ্ছে। এদিকে বিপিএল ফ্র্যাঞ্চাইজিগুলোকে কঠোর নিরাপত্তা দেওয়া হবে বলে জানিয়েছে সিলেট পুলিশ। সিলেট পর্বে দ্বিতীয় ম্যাচে কাল সন্ধ্যা 6:30টায় দুর্বার রাজশাহীর মুখোমুখি হবে ফরচুন বরিশাল। কোপা দেল রের শেষ 32-এ ইউনিয়ন দেপোর্তিভো বারবাস্টেকে 4-0 গোলে বিধ্বস্ত করেছে বার্সেলোনা। একের পর এক আক্রমণের শুরু থেকে চতুর্থ স্তরের দলটিকে চেপে ধরে হ্যান্সি ফ্লিকের দল। এগিয়ে যেতে বেশি সময় নেয়নি তারা। 21 মিনিটে এরিক গার্সিয়া এগিয়ে নেন কাতালানদের। 31 মিনিটে বার্সেলোনা দ্বিতীয় গোলটি করেন পোলিশ স্ট্রাইকার লেভানডোভস্কি। 2-0 গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় বার্সেলোনা। এরপর 47 মিনিটে নিজের দ্বিতীয় গোলটি করেন লেভানডোভস্কি। 9 মিনিটে ব্যবধানে তোরে গোল করে স্কোর লাইন 4-0 করেন। শেষ করার আগে বিআরবি কে বলছে সংবাদ শিরোনাম আরো একবার। ডিসেম্বর অথবা আগামী বছরের মধ্যবর্তী সময়ে জাতীয় নির্বাচন, ব্রিটিশ এমপি রূপা হককে জানালেন প্রধান উপদেষ্টা। অবাধ ও সুষ্ঠু ভোটের আশ্বাস। জুলাই বিপ্লব ঘোষণাপত্র নিয়ে দেশব্যাপী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও নাগরিক কমিটির জনসংযোগ, সরকারকে কার্যকর পদক্ষেপ নেওয়ার তাগিদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News।